বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সাবজেক্ট থেকে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের পরীক্ষার আগে আমি তোমাদের এই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব। তা আজকে আমাদের ধারাবাহিক চ্যাপ্টারের আলোচনায় আমরা আগামী গত ক্লাসে তৃতীয় চ্যাপ্টার মতো আলোচনা করেছিলাম, আজকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি আমার ক্লাসগুলো তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে না থাকো তাহলে আমি কি বলছি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো আমাকে। জানালে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যদি কোনো ভুলভাল থাকে কিংবা কোনো তোমার হচ্ছে বোঝাতে অক্ষম হই তা এটাকে সক্ষম কীভাবে করা যায়। তা আসি কথা না বাড়িয়ে তোমাদের মূল ক্লাসের মধ্যে চলে যাই, কারণ এখন তোমাদের টাইম খুব শেষ হয়ে আসছে। তাহলে আমি আজকে চতুর্থ অধ্যায় আলোচনা করব, পরিবাহী এবং পরিবাহী পদার্থ। আগেই যারা ম্যাথ ভয় পাও তাদেরকে বলে নিচ্ছি, আজকের ক্লাসে কিন্তু ম্যাথ নাই, কারণ এই চ্যাপ্টারে ম্যাথ আসে না, এই চ্যাপ্টার থেকে থিওরি আসে, খুবই ইম্পর্টেন্ট থিওরি। তবে থিওরিগুলো কিন্তু পড়তে হবে মনোযোগ দিয়ে। তাহলে আমরা চলে যাই ক্লাসের মধ্যে। প্রথম যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবার পরিচিত, কন্ডাক্টরের এসিএসআর এবং এএসি এর পূর্ণ নাম লিখো। হ্যাঁ, এই প্রশ্নটা যে কতবার আসছে এবং হচ্ছে এই প্রশ্নটা কিন্তু চাকরির ভাইবার মধ্যে জিজ্ঞাসা করে, তোমাদের প্র্যাকটিক্যালের ভাইবার মধ্যে জিজ্ঞাসা করে। এছাড়াও আমাদের ইলেকট্রিক্যাল অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এটা জানা দরকার। তাহলে আমি দেখো এখানে তোমাদের এসিএসআর এবং এএসি ডাবল এসি এর পূর্ণ নামের সাথে আগে পরিচিত হই, অথবা এসিএসআর বলতে কি বোঝায়, এসিএসআর এর পূর্ণ নাম কি? এসিএসআর হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। এর ভিতরে আছে কি আমাদের এটা কেন এসিএসআর আমরা ব্যবহার করব। এসিএসআর ব্যবহার না করে আমরা তো পিওর তামা ব্যবহার করতে পারি। আমরা সবাই জানি যত তামা ব্যবহার করব তত কি হবে, আমাদের কপার লসটা বাড়বে। তা আমি যখন হাই ট্রান্সমিশন লাইনগুলোতে আমি যদি বেশি কপার ব্যবহার করি, তাহলে ওইখানে যে পরিমাণ কপার তার ইউজ করতে হবে আর যে পরিমাণ লস হবে, তাহলে ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা বসে সিদ্ধান্ত নিল যে না, আমরা এমন কিছু কন্ডাক্টর ইউজ করব যেটা লসও কম, দামও কম, দামও সহনশীল পর্যায়, লসও সহনশীল পর্যায় এবং আমার টেকসই এবং ভারী কম। এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে এসিএসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স একটা তার তৈরি হলো, তার নাম আমরা সংক্ষেপে এসিএসআর বলি। আর এএসি অর অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, আমি তোমাদেরকে দুইটা কন্ডাক্টরই দিয়েছি। এটা হচ্ছে তোমার এসিএসআর কন্ডাক্টর। এটা যদি বলি, এটা তোমাদেরকে পরিচিতির জন্য দিয়ে রাখছি যে এটা হচ্ছে তোমার এসিএসআর কন্ডাক্টর আর এটা হচ্ছে এএসি কন্ডাক্টর। দেখলে চিনতে পারবা যে কন্ডাক্টরগুলো ছবি দিয়েছি তোমাদের যাতে পরিচিত হয়। দেখো দুইটাই কিন্তু সেম ধরনের, কিছুটা ডিফারেন্ট আছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। চলে গেল অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের 1 নাম্বারটা শেষ। এখন আমরা 2 নাম্বার প্রশ্ন আসি। সংক্ষিপ্ত প্রশ্ন চলে যায় তোমার এসএসআর এর পরে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত আরেকটা রয়েছে, ওভারহেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়। আর ওভারহেড ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত বিভিন্ন প্রকার লাইন কন্ডাক্টরের নাম, ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টরের নাম। ওভারহেড বলতে কি বোঝায়, সরাসরি যদি বলি আমার ওই যেগুলা আমার বাইরে বের হলে রাস্তা দিয়ে হাঁটার সময় যে তারগুলা উপর থেকে যায়, অর্থাৎ আপনার গ্রাউন্ড না, আন্ডারগ্রাউন্ড কেবল না, সরাসরি আমার সাপোর্টের মাধ্যমে, লাইন সাপোর্ট বা পোলের মাধ্যমে যে তারগুলো টানা হয় সেটা হচ্ছে ওভারহেড লাইন। তারপরে ওভারহেড লাইনে ব্যবহৃত পরিবাহী নিম্নে দেওয়া হলো। আমরা কি ব্যবহার করি? কপার ব্যবহার করি ওভারহেড লাইনে, তবে এটা খুবই কম। অ্যালুমিনিয়াম বেশি ব্যবহার করি, স্টিল কোল্ড অ্যালুমিনিয়াম আরও বেশি ব্যবহার করি, আর গ্যালভানাইজিং স্টিল কন্ডাক্টর ব্যবহার করি। তবে আমাদের সব থেকে বেশি এটা ব্যবহার করা হয়, এই দুটা আমার ওভারহেড লাইনে সব থেকে বেশি ব্যবহার করা হয়। তারপরে আসো তাহলে ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টর। তবে আমাকে যদি বলে যে কন্ডাক্টর ব্যবহার করো অথবা 4টা কন্ডাক্টরের নাম লিখতে হবে। হ্যাঁ, এরপরে আসি আমরা, ওভারহেড লাইন গেল। তারপরে হচ্ছে এবার সেকেন্ড প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা হচ্ছে দুইটা ছিল অতি সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। উচ্চ ভোল্টেজ পরিবহনে এসিএসআর পরিবাহী অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স পরিবাহী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন? উচ্চ পরিবহন লাইনে এসিএসআর তার সর্বাধিক ব্যবহারের কারণ কি? ওভারহেড লাইনের পরিবাহী হিসাবে এসিএসআর তার বেশি ব্যবহার করা হয় কেন? এখন আসো উচ্চ ভোল্টেজে এসিএসআর পরিবাহী বেশি ব্যবহারের কারণসমূহ নিম্নরূপ। একটা হচ্ছে কপারের তুলনায় আমি কি বলছিলাম, ওজনে হালকা, তাহলে ওভারহেডে টানতে আমার সহজ হবে, ভার কম লাগবে।
তাহলে সাপোর্টের আমার যে মানে স্ট্রংনেস কিংবা সাপোর্ট আরও তুলনামূলক আমাকে একটু হালকা দিলেও সমস্যা হবে না। তারপরে কি হবে, দামে সস্তা, তারপরে করোনা লস কম হবে, করোনা লস অবশ্যই কম হবে, তারপরে স্যাক কম হবে, ফলে দীর্ঘ স্প্যানে ব্যবহার করা যাবে। কারণ ওই যে স্যাক বলতে কী বোঝায়, ঝুল, ওই ঝুলটা আমাদের কমে যাবে, কারণ যখন তার তুলনামূলক ভার কম হবে, তার ওয়েটটা যখন কম হবে তখন ঝুলবেও কম, তাহলে টানতে পারবো বেশি, এটা স্বাভাবিক। পরিবাহী টেনসাইল স্ট্রেংথও বেশি হবে, মানে আমি যখন টানবো এটাকে তখন ও টান সহন ক্ষমতার বেশি হবে, টানতে পারবো বেশি, এসব কারণে। তারপর লাইন সাপোর্টের আমার হচ্ছে লাইন সাপোর্টও ছোটো দিলে হবে তুলনামূলক। তারপরে লাইন সাপোর্টের বেশি, অনেক বেশি আপনার খরচ করতে হবে, বিষয়টা এরকম না। সব কিছু মিলায়ে এসএসআর তার আমরা এই জন্য ব্যবহার করে থাকি। তারপরে 3 নাম্বারটা, পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা উচিত। পরিবাহী কন্ডাক্টরের গুণাবলী, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহৃত পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা আবশ্যক। পরিবাহী বলতে বোঝায় কন্ডাক্টর, যেটা কন্ডাক্টর ওটাকে পরিবাহী আমরা বাংলায় বলি। তাহলে পরিবাহী পদার্থের নিম্নলিখিত গুণাগুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তার মধ্যে প্রথম যে তা হচ্ছে উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা। আমি যে পরিবাহীটা ব্যবহার করব, তারটা লাগাবো, ওই তারের মধ্যে অবশ্যই উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা থাকতে হবে, নাহলে ওনাকে আমি দিয়ে কী করবো, যদি আমার কাজের কাজ না হয়, ওকে ব্যবহার করে আমার কোনো লাভ আছে। তারপর উচ্চ টানসন ক্ষমতা, ওকে যে টানি এরকম ধরে 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 টানি, তার টানসন ক্ষমতা ওর যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে, সর্বোচ্চ পর্যায়ে যেন থাকে। তারপরে হচ্ছে উচ্চ টানসন ক্ষমতা সম্পন্ন হতে হবে, যাতে যান্ত্রিক চাপ সহ্য করতে পারে। তারপরে দামে সস্তা হতে হবে, যাতে বহুদূর পর্যন্ত সংস্থাপন করে। দামে সস্তা, এখন যদি দামে সস্তা না হয়, যদি আমি ছোটো তুলনা করি যে ক্যাট 6 আর অপটিক্যাল ফাইবার, এখন সবাই কি ক্যাট 6 মানে ম্যাক্সিমাম ব্যবহার করে কি ক্যাট 6, অপটিক্যাল ফাইবার ব্যবহার করে না কেন, অপটিক্যাল ফাইবারের দাম বেশি। এখন এমন হতে হবে, দামে সস্তা হতে হবে, যার কারণে আমি এটাকে বহুদূর ব্যবহার করতে পারি। তারপরে কম আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন হতে হবে, যাতে প্রতি একক আয়তনে তারের ওজন কম হয়। ওজন যদি বেশি হয়ে যায়, তারের ঝুল বেশি হবে, আগেই বলছি, তখন আমার কি স্প্যান ঝুল বেশি হয়ে যাবে, স্যাক বেশি হবে, তখন আমার কি হবে, সাপোর্টও তুলনামূলক উচ্চ হতে হবে, সাপোর্টের বাড়তে হবে, হাইটও বাড়তে হবে। তাহলে সব কিছু মিলে অনেক ব্যয়বহুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমার ওই পরিবাহী পদার্থের আমার কি হতে হবে, ওজন কম হতে হবে। বং করা চলবে না, ধরলাম ভেঙে গেল, এরকম নর্মাল হলে কি হতে, টানতে পারবো, টানতেছি ফেলে দেখা গেছে এক পোল থেকে আরেক পোলের দিকে টানতেছি, তার টাস করে কী হয়েছে, ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, তাই এটা টানে, তাহলে কি হবে, কোনো লাভ হলো না। এই জন্য উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা থাকতে হবে, উচ্চ টান সহন ক্ষমতা থাকতে হবে, তারপর দামে সস্তা হতে হবে এবং ওজনও হালকা হতে হবে, সেই সাথে ভঙ্গুর হওয়া চলবে না। এই সব গুণাবলী যদি একটা পরিবাহীর মধ্যে থাকে, তাহলে এটা কি বেস্ট পরিবাহী বা ভালো পরিবাহী বলা যায়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, কপার এবং অ্যালুমিনিয়াম দুইজনে মারামারি লাগাইছে, এবার কপার এবং অ্যালুমিনিয়ামের মধ্যে পার্থক্যটা দেখতে হবে। কারণ হচ্ছে কি, কেউ বলে কপার বেস্ট, কেউ বলে অ্যালুমিনিয়াম বেস্ট। আমরা দেখবো যে কপার এবং অ্যালুমিনিয়াম কোথা থেকে কে কার জায়গা থেকে বেস্ট। তাহলে আসি কপার এবং অ্যালুমিনিয়ামের পরিবাহী তুলনামূলক বৈশিষ্ট্যগুলো। প্রথম হচ্ছে কপার কম্পাউন্ডার, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি, অ্যালুমিনিয়ামের কিন্তু কম। অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম, কার তুলনায়, তামার তুলনায়। তামার তারের তুলনায় পরিবাহিতা শতকরা 60 ভাগ তামার বেশি, এবং সব থেকে বেশি বিদ্যুৎ পরিবাহিতা রূপার। তারপর আসো টান সহন ক্ষমতা বেশি, কপার কন্ডাক্টর কিন্তু অনেক টান সহ্য করতে পারে, কিন্তু অ্যালুমিনিয়াম কি হয়, এরকম ভাঁজ করা যায়, গোল করা যায়, অ্যালুমিনিয়াম কি এই জন্য টান সহন ক্ষমতা কম, তামার তুলনায় 45 ভাগ। আপেক্ষিক গুরুত্ব কপারের হচ্ছে কত, 8.9 গ্রাম পার সিসি, আর আপেক্ষিক গুরুত্ব 271 গ্রাম পার সিসি, এবং কম প্রস্তুত বিশিষ্ট। অবশ্যই তাহলে অ্যালুমিনিয়ামের থেকে কপার ভালো। আবার এইখানে আবার হচ্ছে ওর ওজন, যেহেতু ওর আপেক্ষিক গুরুত্ব অনেক বেশি হয়েছে, তাহলে ওর কি হবে, ওজন এখানে কম হবে তুলনামূলক কপারের থেকে। কম প্রস্তুত বিশিষ্ট হয় এবং পরিবাহী চিকন হওয়ার ফলে বাতাসের চাপ কম পড়ে, এবং তামার এই জিনিসগুলো তামার আর প্রস্তুত বেশি, এজন্য বায়ু প্রবাহে বেশি দোলে, এবং হচ্ছে এই কারণে কী হয়, এটা বেশি দুলতে থাকে, এবং এর ফলে বাতাসের চাপও বেশি পড়ে। আর কারণ হচ্ছে কপার কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা আবার বলছি বেশি, অ্যালুমিনিয়ামের তুলনামূলক কম। এর টান সহন ক্ষমতা অনেক বেশি, আবার অ্যালুমিনিয়ামে কম। তারপর এর আপেক্ষিক গুরুত্ব বেশি কম, ওর আপেক্ষিক গুরুত্ব বেশি। তাহলে আসি, কম প্রস্তুত বিশিষ্ট এবং পরিবাহী চিকন হওয়ার ফলে বাতাসের চাপ কম পড়ে, এবং প্রস্তুতি বেশি হলে এই জন্য বায়ু প্রবাহ বেশি দোলে এবং হচ্ছে খুলে যেতে পারে।
এখানে 2.7, এখানে হচ্ছে ওর মনে হচ্ছিল যে এখানে 2.7 হবে, হ্যাঁ 2.71। এটা তাহলে তামার থেকে ওর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক গুরুত্ব অনেক কম, যার কারণে এটা এটা হবে সিসি, এটা হবে সিসি, ভুল হয়েছে। আর এখানে জুল, স্যাগ অর্থাৎ আর কি এটা হবে জুল, জুল বেশি। তাহলে দেখলাম তাহলে কি হবে, আপেক্ষিক গুরুত্ব আমি কি বলছি, যদি বেশি হয় তাহলে তুলনামূলক ওর ওজনও বেশি হবে, তাহলে ওকে মানে ওর ইয়েও বেশি পড়বে, ওর ওজনের সাপোর্টেরও অনেক হাইট লাগবে, সাপোর্টের স্ট্রংনেস লাগবে, সব কিছু মিলে। আর এর আপেক্ষিক গুরুত্ব কম, সেই হিসাবে এর তার লাগবে বেশি কিন্তু ওজন কম হবে। তাহলে প্রসেসর বেশি, এজন্য বায়ু প্রবাহ বেশি দুলবে এবং ঝুল বেশি হবে। আর কম প্রসেসিং হয় এবং পরিবাহী চিকন হওয়ার কারণে ফলে বাতাসের চাপ কম পড়ে। এই সব কিছু মিলে কপার এবং অ্যালুমিনিয়ামের তুলনা করলাম। তবে সব থেকে বেশি শেষ একটা কথা বলি, ট্রান্সমিশনের জন্য, হাই ট্রান্সমিশনের জন্য, লং ট্রান্সমিশনের জন্য আমাদের সব থেকে অ্যালুমিনিয়াম কিংবা এই যে স্টিল রেইনফোর্স যে তারগুলো আছে এসিএসআর, এটা সব থেকে বেটার এবং সেফ। হচ্ছে আমাদের মোট টোটাল 4 অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত 1টা 2টা আর সংক্ষিপ্ত প্রশ্ন 3টা, এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ। আর কোনো ধরনের এতে নাই, মানে আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই, এগুলো পড়লেই এনাফ। এর মধ্যে থেকে পরীক্ষা আসবে, তবে এগুলো মিস করা যাবে না ভাই, এগুলো মিস করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে একদম পুরো, পরে আমাকে দোষারোপ করলে হবে না। এই জন্য আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো 4র্থ অধ্যায় শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার আগে অবশ্যই আপনাদের এই সিলেবাসটা আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন এই কামনায় এবং সবাই স্কিল টেক বিডির সাথে থাকবেন।